ভোট পেছালে পরিস্থিতি আরও খারাপ হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে শঙ্কা সিপিবির। ৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব এবি পার্টির। রোডম্যাপ দিলে স্থিতিশীলতা ফেরার আশা গণসংহতির। বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, ৫ ফেব্রুয়ারির মধ্যে। বেশি সময় ক্ষেপণ করলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায়, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নিয়ে আসবে। শুধু নির্বাচন দিতে দায়িত্ব নেননি ডক্টর ইউনূস, বললেন প্রেস সচিব। এই সরকার জবাবদিহিমূলক নয় মন্তব্য তারেক রহমানের। আন্দোলন শুরু করলে টিকতে পারবে না সরকার। তারা একটা ব্রড একটা ম্যান্ডেট নিয়ে এসেছেন। উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন ৩০, ২০২৬-এর মধ্যেই দিবেন। এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস ২৪ ঘন্টা থাকতে পারবে না। আমরা চাই ডক্টর ইউনূসের সফল হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াত। জুলাইয়ের শক্তিকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা এনসিপির। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে সংস্কার কার্যক্রমে নেতিবাচক প্রভাব মত সুশীল সমাজের। সমঝোতা না হওয়া বিষয় জনসম্মুখে প্রকাশের ঘোষণা ঐকমত্য কমিশন। অধ্যাদেশ প্রত্যাহার দাবিতে সচিবালয়ে কর্মীদের বিক্ষোভ। সংশোধনের আগে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ কার্যকর হবে না। বিজ্ঞপ্তির পর কর্মবিরতি প্রত্যাহার। এবং কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার। ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য ১৩৫০, বাইরে ১১৫০ টাকা নির্ধারণ। রপ্তানিতে বিধিনিষেধ প্রত্যাহার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এখন কথা বলছেন রাজনৈতিক দলের নেতারা। আমরা সরাসরি যাচ্ছি বক্তব্যে। আপনার গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরও যেন আপনার ঘন ঘন হয়, এবং বিশেষ করে যেই দুটো বিষয় নিয়ে আরও বর্তমানে রাজনৈতিকভাবে এবং নাগরিকদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে, যে আপনার চট্টগ্রাম বন্দরের যে নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়া এবং করিডোর, আমরা বর্তমান পরিস্থিতিতে সরকারকে এ বিষয়ে আপাতত সিদ্ধান্ত না নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এবং একই সাথে নির্বাচনের যে রোডম্যাপ বা ডেটটা সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে আপনার জুন, এটি একটি অস্পষ্ট সময়, কারণ এর মধ্যে রোজা আসবে, কুরবানি আসবে, ঈদ আসবে, ইজতেমা পড়বে। সেই কারণে আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন, যে এই মাসে সম্ভাব্য নির্বাচনটা হতে পারে, এবং নির্বাচন এবং সংস্কার বিচার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারই করুক, আমরা সেটা চাই। সেক্ষেত্রে সরকার অভ্যন্তরীণভাবে কিংবা যে বাহ্যিকভাবে যে চাপগুলো কিংবা নানান ধরনের ষড়যন্ত্র তারা অনুভব করছে বা করবে, সেই ক্ষেত্রে আমরা পরিপূর্ণ তাকে সহযোগিতা করব আমাদের পক্ষ থেকে। এটাই ছিল মোটামুটি দলীয় এবং বিশেষ করে যারা আমরা একত্রেও ঢুকেছি, যেহেতু ২-৩টা স্লটে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রধানদের কিনে আজকে বসেছেন। এটাই ছিল মোটা দাগে আজকের এই আলোচনার বিষয়বস্তু। প্রধান উপদেষ্টা তো সব কথা সবার কথা শুনেছেন, সব কথার তো টু দ্য পয়েন্টে তা তিনি স্বাভাবিক প্রোটোকলে উত্তর ওইভাবে দেন না, বা আবার ধরেন অনেক কথা বলেছে সেগুলো আবার ওপেনলিও বলা সম্ভব না। তবে যেই সমস্ত বিষয়গুলো তিনি স্বীকার করেছেন যে তিনিও শুরুর দিকে অনেককে চেনা জানা ছিল না, বা অনেকে উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা পরিষদে এসেছেন, এখন তাদের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠছে, তাদের মন্তব্য নিয়ে একটা যে বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে সেটাও তারা বলেছেন। এবং যেহেতু পাশাপাশি অনেকেই বলেছেন উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়টাও
আলোচনা হয়েছে এবং সেখানে রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে এই সমস্যার সমাধান যেন সরকার করে বা যে কোনো ইস্যু তৈরি হলে যেন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে এই বিষয়টাতে তিনি আশ্বস্ত করেছেন এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো যেভাবে দ্রুত সুরাহা করা যায় সেই বিষয়টি নিয়ে তারাও আবার সরকারের অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে সিদ্ধান্ত জানাবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কথা বলছিলেন গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। নির্বাচনের সময় বেশি পেছালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছেন সিপিবি নেতা মোজাহিদুল ইসলাম সেলিম। এদিকে 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নেতারা। মঞ্জু বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছিলেন না বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর ইউনূস। প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত হলেই নির্বাচনের রোডম্যাপ দেবেন বলে জানান প্রধান উপদেষ্টা। আর গণসংহতি সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে। আমরা বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোডম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5 ফেব্রুয়ারির মধ্যে। সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন, উল্টাটা হতে পারে। উল্টাটা হলো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায়, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নিয়ে আসবে, তেমনি অর্থনীতির ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আনবে। দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। সবার কাছে আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় যে শুধু নির্বাচন দিয়েই চলে যাবে, বরং অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে এই ডক্টর ইউনূস সরকারের। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোববার সকালে রাজধানীর পল্টনে পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজন করে সিএমজেএফ টকের পুঁজিবাজারকে অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যে চট্টগ্রাম বন্দর কারো হাতে তুলে দেওয়া হচ্ছে না জানিয়ে শফিকুল আলম বলেন, বিশ্বের বড় বড় কোম্পানি বন্দর ব্যবহার করার পাশাপাশি সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। চিটাং পোর্টটাকে আমরা চাচ্ছি যাতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যাতে চিটাং পোর্টকে ম্যানেজ করতে পারে। টার্মিনাল ম্যান আমরা চিটাং পোর্টকে কাউকে দিচ্ছি না। সোফার আমরা তাদের কাছে অ্যাসুরেন্স পেয়েছি যে তারা $3 বিলিয়ন মতো ইনভেস্ট করবে। ডক্টর ইউনূস এক কথার মানুষ উল্লেখ করে শফিকুল বলেন, 26 সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট ডক্টর ইউনূস সরকারের আছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। তারা একটা ব্রড একটা ম্যান্ডেট নিয়ে এসছেন। এটা এসে আগেকার সময়ের যে ক্যারটেকার গভর্নমেন্টের ম্যান্ডেটের মতো না। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। কালকে স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন 30, 2026 মধ্যেই দিবেন। নির্বাচন নিয়ে সরকার কোনো বিদেশি চাপে নেই বলেও উল্লেখ করেন প্রেস সচিব। তো এটা তো সবাই অবাক হয়ে যান যারা বিদেশি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের বিষয়ে কথা বলছেন প্রেস সচিব। সরাসরি যাচ্ছে সেখানে। তো আজকে আপনি জানেন যে আজকের মিটিং কালকের এই মিটিংয়ের একটা কন্টিনিউশন এবং এই মিটিংয়ের মূল যে থিমটা ছিল যে এই পার্টিগুলো আসলেন, পার্টির যে লিডাররা তারা স্যারকে প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন, তার রিফর্ম, তার বিচার এবং আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। আর অ্যাট দ্য সেম টাইম তারা বলেছেন যে তারা
আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবেন। এটা ছিল মূল মেসেজ। আর অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, ইলেকশন নিয়ে কথা হয়েছে, রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে। ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং 30শে জুনের ওই পারে যাবে না, ইলেকশনটা 30শে জুনের মধ্যে হবে, উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। এই ছিল আজকের মূল মিটিংয়ের খুবই আমি সংক্ষিপ্ত সার যদি বলি, এটাই ছিল মিল। আর স্যার তার ভাষণে দুইটা গ্রুপের সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন। তার মধ্যে আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। আর তারপরে বলেছেন যে মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে, ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যায়। এটা উনি বলেছেন। মানে যারা এই কনস্পাইরেসিগুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন। থ্যাংক ইউ। এই ছিল। শফিক ভাই, বিএনপির পক্ষ থেকে আপনি কোন আমি স্টার নিউজে আছি। আচ্ছা বলেন, আপনার নাম কি? আমার নাম মাহাদি হাসান। আচ্ছা বলেন। বিএনপির পক্ষ থেকে বরাবরই কালকে বিএনপি নিয়ে কথা বলেছে, আজকে অন্য পার্টিগুলো অন্য পার্টির ইস্যুতেই বারবার নির্বাচন প্রসঙ্গটা আসছে এবং যেটা আপনিও বলেন এবং প্রধান উপদেষ্টাও বারবার বলা হচ্ছে যে জুনের মধ্যেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপি বা অন্যান্য কিছু দল, কালকে যে দলগুলো আজকেও যে দলগুলো কথা বলেছে, তারা একটা শিডিউলের কথা জানতে চাচ্ছে, ডিটেইলস শিডিউল। উনি তো এই জায়গাটা সম্ভাব্য কবে হতে পারে? উনি একটা ডেডলাইন দিয়েছেন এবং আমি কালকেও বলেছি, আজকেও বলছি, বারবার বলছি, উনি এক কথার মানুষ। উনি বারবার বলেছেন যে জুন 30-এর পরে ইলেকশন যাবে না। আপনাকে ওনাকে ট্রাস্ট করতে হবে। এটা ডিসেম্বর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে। ওই জুন মাসের 30 তারিখে জুলাই মাসের 1 তারিখে যাবে না। রোডম্যাপের সম্ভাব্য একটা ধারণা আপনি রোডম্যাপ এইটাই আপনাকে ওইটা যখন সময় আসবে উনি রোডম্যাপ বা যেটা শিডিউল সেটা ঘোষণা করবেন। আমরা তো এটা বারবার বলছি, একটা না, এটা নিয়ে কিন্তু আমরা দিনের পর দিন, মাসের পর মাস বলছি। আমি জানি না এটা কেন, এটা এমবিগুইটি আছে। ওনার এখানে তো কোনো এমবিগুইটি নাই। এনি কোশ্চেন? আবার না। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক নিয়ে কথা বলছিলেন প্রেস সচিব। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বিএনপি আন্দোলন শুরু করলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না এমন হুঁশিয়ারি দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় অবস্থান জানিয়েছেন বিএনপি নেতারা। এদিকে তারেক রহমান বলেছেন, এই সরকার জবাবদিহিমূলক নয়। জনগণ ও রাজনীতিবিদদের অনিশ্চয়তা রেখে কোনো পরিকল্পনাই টেকসই হবে না। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে বলে এ সময় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শনিবার প্রধান উপদেষ্টার ডাকে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি, জামাতে ইসলাম ও এনসিপি।
বৈঠকের পরদিন বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বিএনপি নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এক আলোচনা সভায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় বিএনপি। সরকারি অফিস আদালত ব্যবহার করে, গাড়ি এবং বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার যে ব্যবস্থা শুরু করেছেন, এটির নাম ইতিহাসবিদরা আগেই দিয়ে রেখেছে। এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি আন্দোলন শুরু করলে ক্ষমতায় টিকতে পারবে না সরকার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল্লাহ মুইন খান বলেন, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে ভোটের বিরোধিতা করা হচ্ছে। সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস 24 ঘন্টা থাকতে পারবে না। আমরা চাই ডক্টর ইউনূসের সফল হোক। তারা যদি ভয় করে যে জনগণ ভোট দিলে বিএনপি সরকার এসে যাবে, কাজে ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করে, সেটার গণতন্ত্র হবে না। তাহলে তো আওয়ামী লীগ 15 বছরে যা করেছে সেই ভোট কি বলে রিগিং বলেন বাজে, সেটাই হবে আবার। এদিন সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা চেষ্টা করে যাচ্ছেন। চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে। ন্যাশনাল পিপলস পার্টি এদিকে রাজধানী কাকরাইলে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই সরকার জবাবদিহিমূলক নয়, জনগণ ও রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনায় টেকসই হবে না। সরকারের মান অভিমান বা রাগ বিরাগের সুযোগ নেই বলেও জানান তিনি। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। অল্প বা বেশি সংস্কার বলে কিছু নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে বলেও আশা তার। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াতে ইসলামী। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনকল্যাণকর সংসদ প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন দলটির আমির শফিকুর রহমান। সাংগঠনিক সফরের অংশ হিসেবে রোববার মৌলভীবাজার যান জামায়াতে ইসলামের আমির। ব্রাহ্মণবাজার, দক্ষিণ বাজার ও উপজেলা পরিষদ হলরুমে কর্মী সমর্থক ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার দাবির মধ্যে জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর প্রশ্নই আসে না। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনকল্যাণকর সংসদ তৈরির প্রত্যাশার কথা জানান তিনি। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন, এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরেই তিনি নির্বাচন দেবেন। এদিকে রাজধানীর তোপখানায় বিএমএ মিলনায়তনে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এতে অংশ নেন জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন সহ মোট 7টি দল ও সংগঠনের নেতারা। তারা বলেন, প্রতিটি আসনে একক প্রার্থী দিয়ে জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। একাধিক বাক্স নিয়ে গেলে কিন্তু গালির অভাব হবে, শুধু গালি না, ধিক্কার দিলে মারতেও চাইতে পারবে। এবার একটা বাক্স নিয়ে গেলে দেখবেন ওলামায়ে কেরামের মধ্যে আস্থা পাবে। জাতীয় ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি, ইনশাআল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারব। এ সময় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান ইসলামী দলগুলোর নেতারা। যারা বিগত দিনে দেশকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কোনো দল নয়, অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা আছেন বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে 3 দিনের সফরের প্রথম দিনের পথসভায় তিনি কথা বলেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির মৌলিক সংস্কার ও রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চট্টগ্রামে 3 দিনের সফরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন নেতাকর্মী। হাত নেড়ে তিনি অভিবাদন জানিয়ে জানান দেন দলের নানা প্রস্তুতি।
রোববার সকালে চট্টগ্রামে প্রথম দিন পথসভা করেন কর্ণফুলী উপজেলায়। এ সময় লিফলেট বিতরণ করেন। শেখ হাসিনার রাষ্ট্রের যে কাঠামো এটাকে ভেঙে তোড়মার করতে হবে, আর নাইলে যে কেউ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে আমাদেরকে আবার শোষণ করবে। সংস্কার এবং বিচার এই দুইটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এনসিপির পদচারণা প্রমাণ করতে চাই। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ জানান, রাজনৈতিক দল নয়, গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে কাজ করছেন তারা। এনসিপির প্রতিনিধি হিসাবে তারা এই সরকারে নেই, বরং হচ্ছে এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। এদিকে সুচিকিৎসার কথা উল্লেখ করে এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয় তাদের দলের মূল লক্ষ্য। অর্থের অভাবে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সুশিক্ষায় সবাই শিক্ষিত হয়। 3 দিনের সফরে অর্ধশতাধিক গাড়ি বহর নিয়ে চন্দনাইশ, পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা সহ 8টি উপজেলায় পথসভা করার কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, তবে যেসব বিষয়ে ঐক্য হবে না সেগুলো জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় একথা বলেছেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সামগ্রিক সংস্কার কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও এ সময় মন্তব্য করেন বক্তারা। সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ 5 সংস্কার কমিশন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের বৈঠক শেষে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী সহ বিশিষ্টজনরা। এ সময় স্বৈরতন্ত্র সমূলে উৎপাটনের মতামত তুলে ধরেন বক্তারা। বলেন, 9 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সংস্কার কার্যক্রমেও। আইনের শাসনের যে পরিস্থিতি, ডিউ প্রসেস ফলো না করার যে পরিস্থিতি, এই জিনিসগুলো আসলে পুরো ঐকমত্য প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার উপর একটি প্রবল নেতিবাচক প্রভাব রাখছে। রাজনৈতিক দলগুলি আসলে কি অবস্থান নেবেন সেটা পরিষ্কারভাবে তাদের প্লেসে থাকতে হবে। তারা যে নির্বাচন চাচ্ছেন সেই নির্বাচনে পরিষ্কারভাবে তাদেরকে ঘোষণা দিতে হবে যে নারী বিষয়ে তারা কি অবস্থান নেবেন। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় ঐকমত্য তৈরিতে বিস্তারিত আলোচনা করবে কমিশন। যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যাবে না সেসব বিষয় জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এক জায়গায় সকলে একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সম্ভব হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব। সংস্কার কার্যক্রমে ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন। সিদ্ধান্ত গ্রহণে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো। 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনা সহ 2 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন। বলেন, চানখারপুলের এই হত্যায় সরাসরি নির্দেশ দিয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পুলিশের সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ অন্য 7 আসামি মাঠ পর্যায়ে হত্যার নির্দেশনা বাস্তবায়ন করেন। যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্দ করেছি। এদিন শেখ হাসিনা সহ 2 জনকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এই বক্তব্যের ব্যাখ্যা না দেয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদন করেন চিফ প্রসিকিউটর। এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় 2টো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। 48 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের শপথ না পড়ালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে ইশরাকের শপথ ইস্যুতে রিট খারিজের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছেন রিটকারী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। টানা 12 দিন ধরে চলমান আন্দোলনে ব্যাহত হচ্ছে সব ধরনের সেবা কার্যক্রম। রোববার সকালেও নগর ভবন প্রাঙ্গণে জড়ো হন ইশরাকের সমর্থক ও সিটি কর্পোরেশনের কর্মচারীরা। ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন তারা। 48 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে ফের রাজপথে নেমে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। কোর্টের রায় আমরা বুঝে নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আন্দোলন ধীরে ধীরে আরো বেগবান হবে। আমরা চাই সে যেন মেয়র হিসাবে শপথ নেয়। সচিবালয় ঘেরাও করে ময়লা দিয়ে স্তূপ করে দিব। চূড়ান্ত একটা পর্যায়ে না যাওয়ার আগেই যাতে অতি দ্রুত মেয়র সাহেব জনতার মেয়র ইশরাক হোসেনকে যাতে শপথ বাক্য পাঠ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দেন। মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়ানোর জন্য আমরা 48 ঘন্টার সময় দিয়েছি। এই 48 ঘন্টার ভিতরে শপথ পড়ানো না হলে একটি বৃহৎ আন্দোলন আমরা গড়ে তুলব। আগামীকালকে আমরা সকাল 10টায় এখানে অবস্থান কর্মসূচি নিব। এদিকে ইশরাকের শপথ ইস্যুতে রিট খারিজের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছেন রিটকারী। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এতে অধ্যাদেশকে কালো আইন উল্লেখ করে দ্রুত বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি না মানলে কাল থেকে সচিবালয়ে কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে প্রয়োজনেই আইনের সংশোধন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সকালে যার যার দফতর ছেড়ে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন। সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের সামনে বিক্ষোভ করেন তারা। মিছিলে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে তা বাতিল করার দাবিতে নানা স্লোগান দেয়া হয়। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সংশোধিত অধ্যাদেশে তীব্র সমালোচনা করে বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। এই আইন যখন প্রবর্তিত হবে অনেক মা বোন অধিকারের কথাটি বলতে পারবে না। চাকরির ভয়ে অনেক সৎ কর্মকর্তা তারা সরকারের পলিসি বাস্তবায়নে কোনো ভূমিকা রাখতে পারবে না। দাবি না মানলে সোমবার থেকে আন্দোলনের পাশাপাশি সচিবালয়ের সব কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন কর্মকর্তা কর্মচারীরা। এই আইন অবিলম্বে প্রত্যাহার করা না পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমাদের আন্দোলন চলমান থাকবে, ফিরবো না। এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচন ম্যানিপুলেট করতে সরকারি চাকরি আইন সংশোধন করেছিল। এবার প্রয়োজনেই আইন সংশোধন করা হয়েছে। ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। রোববার সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। কাজে শৃঙ্খলা ভঙ্গের জন্য চাকরি থেকে বরখাস্ত করা সহ 3 ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে এই অধ্যাদেশে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এনবিআর সংস্কার অধ্যাদেশ সংশোধনে ঐকমত্যে পৌঁছেছেন অর্থ মন্ত্রণালয় ও এনবিআর এর কর্মকর্তারা। 31 জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত এই অধ্যাদেশ স্থগিত থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর বিলুপ্ত নয়, বরং স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এছাড়াও রাজস্ব নীতি পৃথকীকরণ হবে আলোচনার ভিত্তিতে। এদিকে সোমবার থেকে লাগাতার কর্মবিরতির যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পর তা প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময়ে কাজ করে অনিষ্পন্ন কার্যক্রম সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন এনবিআর কর্মকর্তারা। এবার বাণিজ্যের সংবাদ।
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিল সরকার। গতবারের চেয়ে 150 টাকা বাড়িয়ে ঢাকায় গরুর চামড়া সর্বনিম্ন 1350 টাকা আর ঢাকার বাইরে 1150 টাকা করা হয়েছে। এদিকে চামড়া রপ্তানি সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। অন্যান্য বছরের মতো এবারও ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার বিকেলে সচিবালয়ে কোরবানির পশুর চামড়ার মূল্য ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এবার প্রতি বর্গফুট গরুর চামড়ায় গত বছরের চেয়ে 5 টাকা বাড়িয়ে ঢাকা ও ঢাকার বাইরের চামড়ার দাম চূড়ান্ত করা হয়েছে। খাসি ও বকরির কাঁচা চামড়ার দামও গতবারের তুলনায় 2 টাকা বাড়িয়ে চূড়ান্ত করা হয়। তবে গতবারের তুলনায় 150 টাকা বাড়িয়ে গরুর ছোট চামড়ার সর্বনিম্ন দাম চূড়ান্ত করা হয়েছে ঢাকায় 1350 টাকা এবং ঢাকার বাইরে 1150 টাকা। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। কাঁচা চামড়া সংরক্ষণকে এবছর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, কোরবানির পর 10 দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া রাজধানীতে প্রবেশ করতে পারবে না। এদিকে কাঁচা চামড়া রপ্তানি সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানান তিনি। চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি, যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। নষ্ট হওয়ার হাত থেকে কাঁচা চামড়া রক্ষায় এবার মাদ্রাসা ও এতিমখানায় 30,000 টন লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। 30,000 টন লবণ আমরা সারা দেশে বিনামূল্যে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চীন বাংলাদেশ সহ কয়েকটি দেশের সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এতে বলা হয়, নিজেদের আধিপত্য বিস্তারে দেশগুলোকে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে চীনের পিপলস লিবারেশন আর্মি। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় আছে মিয়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কার নাম। এছাড়া চীন কূটনীতি, তথ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মোকাবিলায় বৈশ্বিক সক্ষমতা বাড়িয়ে চলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাবিনা মাসুরা সহ বিদ্রোহী 9 ফুটবলার ছাড়াই জর্ডানে 3 জাতির টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। আফিদা খন্দকারকে অধিনায়ক করে 23 সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার। এশিয়ান কাপ বাছাইয়ে হামজা, সমিত, জামালদের ম্যাচের উন্মাদনায় অনেকটা আড়ালে পড়ে গেছে বাংলাদেশ নারী ফুটবল দলের 3 জাতি টুর্নামেন্ট। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। তবে সেখানেও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ব্রিটিশ কোচ। কমাস আগেই এই কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন 18 ফুটবলার। তাদের মধ্যে মনিকা, মারিয়া, ঋতু সহ মোট 9 জন ডাক পেয়েছেন বাটলারের স্কোয়াডে। তবে জায়গা হয়নি সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের। মাসুরা, সানজিদা, কৃষ্ণারাও আস্থা অর্জন করতে পারেননি কোচের। ভুটান লিগের পারফরমেন্স করেছেন সাবিনা, সুমাইয়ারা। তারপরও কেন ডাকা হয়নি তাদের? তাহলে কি ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছেন বাটলার? তারও ব্যাখ্যা দিয়েছেন ব্রিটিশ কোচ। সাবিনার অভিজ্ঞতা এবং অর্জন নিয়ে কোনো সন্দেহ নেই। তার বয়স 28, এখনই উচিত ভবিষ্যৎ নিয়ে ভাবা। আর মাসুরার খেলার মতো ফিটনেস নেই। অনেক বিষয় বিবেচনায় নিয়ে দল নির্বাচন করা হয়েছে। গত 6 মাসের পারফরমেন্স, খেলার ধরন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের কর্মকাণ্ড, শৃঙ্খলা এবং ইনজুরির ইতিহাসও বিবেচনা করা হয়েছে। কৃষ্ণা প্রায় 1.5 বছর মাঠের বাইরে। সানজিদাও বেশি ম্যাচ খেলেনি, নীলাও ইনজুরিতে। আর সুমাইয়া জাতীয় দলে তো তেমন সুযোগই পায়নি। এছাড়া ভুটান লিগ সে পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়, সেখানে মিস কিরণও খেলতে পারবেন। দলে সিনিয়র ফুটবলাররা থাকতে কেন অধিনায়কের দায়িত্ব পেলেন আফিদা খন্দকার? তারও সুস্পষ্ট ব্যাখ্যা দিলেন বাটলার। শুধু খেলা কিংবা অভিজ্ঞতা নয়, নেতৃত্বের গুণাবলী এবং আরো কিছু বিষয়ের উপর অধিনায়কত্ব হয়। সেই বিবেচনায় আফিদা অধিনায়ক হয়েছে, এটা আমার সিদ্ধান্ত। 3 জাতির এই টুর্নামেন্টের ডাক পাওয়া বেশিরভাগ ফুটবলারই উঠে এসেছেন অনূর্ধ্ব 20 দল থেকে, যাকে ফুটবলের উন্নয়নের অংশ হিসেবে দেখছেন বাটলার। আগামী 31 মে ইন্দোনেশিয়া ও 3 জুন জর্ডানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব নেতাদের, ভোট পেছালে পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। তারিখ দিলে স্থিতিশীলতা ফেরার আশা জুনের আগেই হবে, জানালেন প্রেস সচিব। আগামী ডিসেম্বরেই নির্বাচন চান তারেক রহমান। বললেন, এই সরকার জবাবদিহিমূলক নয়। আন্দোলন শুরু করলে 24 ঘন্টাও টিকবে না সরকার, হুঁশিয়ারি গয়েশ্বরের। এবং অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াত। জুলাইয়ের শক্তিকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা এনসিপির। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।